Everyone. My name is Mahi Islam Kelvin, Senior Trainer, Microsoft Office Application Course. So আমরা যে মাইক্রোসফট অফিস যে প্যাকেজ প্রোগ্রামটা রয়েছে মাইক্রোসফট কোম্পানির আন্ডারে, যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস, বাংলা টাইপিং, মোটামুটি আমাদের যে বেসিক কম্পিউটার অফিস কোর্স, হ্যাঁ, মানে আমাদের অফিসিয়াল কাজের জন্য যে বেসিক কম্পিউটারটা জানতে হয়, সেই কোর্সের সবগুলো ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেল মাহিস ডিজিটাল ফ্রন্টিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করছি। সো যাদের যাদের ভালো লাগবে, যাদের যাদের দরকারি মনে করবেন, অবশ্যই আমার চ্যানেলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং এটা নট অনলি বেসিক অফিস পারপাস, যারা আমার ছোট ভাই বোন রয়েছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলের রিপোর্ট, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্টের ঝামেলায় পারছেন না, আর নিজে নিজে কাজ করে পারছেন না, কাউকে দিয়ে কাজ করেও পারছেন না, তাদের জন্য একটা বড় সুযোগ নিজেকে অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসা এবং প্র্যাকটিস করে করে একটা বেসিক কম্পিউটার অফিস কোর্সের একটা ফুল প্রিপারেশন নিয়ে নেওয়া। সো আজকের যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা প্রথমে বেসিক কম্পিউটার অফিস কোর্সের আন্ডারে যেটা শিখবো সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তো এটার জন্য আপনাদের যে মাইক্রোসফট প্যাকেজ প্রফেশনাল 2016 যে ভার্সনটা, সেটা আপনারা অবশ্যই আপনাদের পিসিতে ইনস্টল করে ফেলবেন, তাহলে আপনারা আপডেটেড ভার্সনটা পেয়ে যাবেন। আরো আপডেট এসেছে মাইক্রোসফটের 2021-22 এসেছে, বাট মাইক্রোসফট 7 যেটা, সেটা সবচেয়ে পুরানো ফ্রি ভার্সন রয়েছে। এছাড়া এর আগেও ছিল, এক্সপি ছিল, ইয়ে ছিল, বাট বর্তমানে মাইক্রোসফট 2016টা মোটামুটি সব জায়গায় ইউজ করা হচ্ছে। তো যাই হোক, তো আমি মাইক্রোসফট 2016-র মধ্যেই আমার যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস এর ক্লাসগুলো রয়েছে সেগুলো সবগুলো সলভ করার চেষ্টা করব। বাকি ভার্সনগুলোতেও সেম, জাস্ট এই ট্যাবের হয়তো ছোটখাটো এক দুইটা ডিফারেন্স থাকতে পারে। সো প্রথম ক্লাস আমরা মাইক্রোসফট ওয়ার্ড। সো মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে পাওয়া যায়? যদি আপনার প্যাকেজটা ইনস্টল করা থাকে মাইক্রোসফট অফিস, হয় আপনার এখানে সার্চ বাটন আসছে, এখানে এসে যদি ডাব্লিউতে ক্লিক করেন তাহলে এই যে ওয়ার্ড 2016 চলে আসবে, এই একটা ওয়ে। অথবা আপনি যদি চান ডাইরেক্ট ডেস্কটপে ফাইলটা ওপেন করতে, আমি এটাই দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে এখানে ল্যাপটপে কাজ করবেন, হয়তো সার্চ বাটনে খুঁজেও পাবেন না। সো আপনারা সবাই যেভাবে পাবেন আমি সেই ওয়েটা দেখিয়ে দিচ্ছি। এখানে রাইট ক্লিক করবেন, ডেস্কটপে এসে নিউতে আসবেন, নিউতে এসে আপনি হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখবেন কোথায় আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, চলে আসলো। এরপরে হচ্ছে কি এটা আপনি আপনার নামে এখানেই সেভ করে ফেলতে পারেন। সো আমি আমার নাম এখানে দিয়ে দিলাম, লিখে এন্টার দিলাম, তাহলে এই সফটওয়্যারটা সেভ হয়ে গেল। আমরা এখন যে আইকনটা দেখছি এটাকে বলে ডেস্কটপ। ডেস্কটপ, ওকে। সো এই ডেস্কটপে এটা সেভ হলো। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনি অন্য লোকেশনেও সেভ করতে পারেন। সো আমরা এই কার্সরটা এখানে এটার উপর রেখে ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা এটার উপর লেফট ক্লিক করে যদি আমি কিবোর্ড থেকে এন্টার দিই তাহলে আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে আমার ওয়ার্ডের একটা ফ্রেশ পেজ চলে আসছে। ঠিক আছে, তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আমরা ওয়ার্ডের এই যে বিভিন্ন যে ট্যাব রয়েছে যেগুলোকে আমরা মেনু বার বলে থাকি অনেকে, আর নিচে এগুলো বিভিন্ন টুল বার রয়েছে। সো আজকে আমরা হোম ট্যাবটা, আমরা এই যে ট্যাব ধরে ধরে মাইক্রোসফট ওয়ার্ডটা শেষ করব। ঠিক আছে, প্রথমে আমরা আজকে হোম ট্যাব শেষ করব, নেক্সট দিন আমরা ইনসার্ট ট্যাব শেষ করব, তারপর ডিজাইন লেআউট শেষ করব, তারপর ভিউ রিভিউ শেষ করব। আজকে আমরা মেইনিংসটা শেষ করব। হ্যাঁ, এভাবে আমরা যাব, এভাবে আমাদের কোর্স প্ল্যানটা সাজানো রয়েছে। তো কোনো কিছু কাজ শুরু করার আগে আমাদের প্রথমে একটা টাইপিং শিখতে হবে। ঠিক আছে, প্রফেশনাল টাইপিং, যেহেতু আমি পুরো অফিস কোর্সটাই এখানে শুরু থেকে বলতেছি। সো আমার এখানে যেহেতু কিবোর্ড দেখানোর অপশন নেই, বাট আমি এই জিনিসটা বলে দিচ্ছি আপনাদের। আপনারা আপনাদের কিবোর্ডে দেখবেন যে এফ যেখানে রয়েছে তার নিচে একটা ছোট্ট কালো দাগ রয়েছে। আমাদের যার যার বাঁ হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বলা হয়ে থাকে বা প্রথম আঙ্গুল, আরো যদি ইজিলি বোঝাতে চাই, যে ক্রিকেটে যখন কেউ আউট হয়ে যায় আম্পায়ার যে আঙ্গুলটা উঁচা করে, ঠিক আছে, ফার্স্ট যে ইন্ডেক্স ফিঙ্গারটা, সেটা হচ্ছে কি আপনার কিবোর্ডের এফ যেখানে রয়েছে সেখানে রাখবেন, লেফট হ্যান্ডেড ইন্ডেক্স ফিঙ্গারটা। তার সাথে বাকি যে তিনটা ফিঙ্গার রয়েছে, একটা ডি তে বসলো, একটা এস এ বসলো, একটা এ তে বসলো। ঠিক আছে, এভাবে বাঁ হাতটা বসাবেন। এরপরে ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার, প্রথম ফিঙ্গারটা, সেটা হচ্ছে কি আপনাদের কিবোর্ডের যে যেখানে রয়েছে তার নিচেও দেখবেন একটা ছোট্ট কালো দাগ রয়েছে, সেখানে বসাবেন। বাকি তিনটা আঙ্গুল কে তে বসবে, এল এ বসবে, সেমিকলনে বসবে। এটা হচ্ছে কি প্রফেশনাল টাইপিং এর হ্যান্ড পজিশন রাখার একটা বেস পয়েন্ট। ঠিক আছে,
আপনারা যদি আপনাদের কিবোর্ডের দিকে তাকান দেখবেন এখানে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কিগুলো রয়েছে। ডান দিকে নাম লকে 1 থেকে 9 0 এগুলো রয়েছে। উপরে F1 F2 F12 এগুলোকে বলা হয়ে থাকে ফাংশন কি বলা হয়ে থাকে। আমরা যে অ্যারোর মতো চিহ্নগুলো দেখতে পাই কিবোর্ডে উপর নিচে ডানে বামে এদেরকে নেভিগেটর কি বলা হয়ে থাকে। একটা লম্বা যে চিহ্ন রয়েছে এই আমাদের সবার শেষে প্রথমে বাদিক থেকে যদি ধরি ইএসসি, এটাকে বলে স্কেপ করা। কোনো ডায়লগ বক্স আটকে গেলে আপনি এটা ক্লিক করলে ডায়লগ বক্স চলে যাবে। ট্যাব, এটা আপনি 0.5 ইঞ্চ করে স্পেস নিতে পারবেন, জায়গা নিতে পারবেন। এরপরে আমি কিবোর্ডের বাদিক থেকে আসতেছি সিরিয়ালি ক্যাপস লক, এই লাইটটা যদি অন রাখেন তাহলে আপনার অ্যালফাবেট সব ক্যাপিটাল লেটার হবে, আর ক্যাপস লক অফ রাখলে সব ছোট হাতের হবে। এরপরে শিফট কন্ট্রোল উইন্ডোজ অল্টার, এই চারটাকে একসাথে বলা হয়ে থাকে স্পেশাল কি, কারণ এরা একা কাজ করতে পারে না। এই শিফট কন্ট্রোল উইন্ডোজ অল্টার এদের সিঙ্গেল কোনো ব্যবহার নেই, এইটা প্রেস করে সাথে আরেকটা জিনিস ক্লিক করতে হয়। যেমন শিফট শিফট ধরে আমরা যে দেখি যে উপরে কিবোর্ডের উপরে 1 এর উপর বিস্ময়কর চিহ্ন, 2 এর উপর @ চিহ্ন, হ্যাঁ 3 এর উপর হ্যাশ চিহ্ন। এই যে আমরা যদি একবার 3 তে ক্লিক করি উপরের দিক থেকে শুধু 3 আসবে, বাট এই যে উপরে যে স্পেশাল সাইনগুলো আনতে হয় তাহলে হচ্ছে আমাদের শিফট ধরে দিতে হবে। আর কন্ট্রোলের ব্যবহার পুরো কোর্স চলাকালীন আপনারা জেনে যাবেন, কন্ট্রোলের প্রচুর ব্যবহার রয়েছে। আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটার সাথে কন্ট্রোলের একটা না একটা ব্যবহার রয়েছে, ঠিক আছে। এটা আপনারা কোর্স চলাকালীন টিউটোরিয়াল যদি আমাদের সাথে রেগুলার থাকেন তাহলে আপনারা বুঝে যাবেন কন্ট্রোলের কোনটা কি ব্যবহার। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে আরো কিছু চিহ্ন রয়েছে, যেমন একটা লাইট রয়েছে স্ক্রল লক। এই লাইটটা যদি অন করে রাখেন তাহলে হচ্ছে গিয়ে আপনার কিবোর্ড থেকে স্ক্রলিংটা অফ হয়ে যাবে, এই জন্য আমরা স্ক্রলিংটা অন রাখার জন্য এই লাইটটা অফ করে রাখি। আরেকটা বাটন রয়েছে পেজ আপ আর পেজ ডাউন। পেজ আপ মানে হচ্ছে গিয়ে আপনার এক পেজ উপরে দ্রুত চলে যাবে, পেজ ডাউন এক পেজ এক পেজ নিচে দ্রুত চলে যাবে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস কিবোর্ডে থাকে প্রিন্ট স্ক্রিন সিস্টেম, অনেকের প্রিন্ট এসসি এরকম লেখা থাকে। সো উইন্ডোজ ধরে প্রিন্ট স্ক্রিন সিস্টেম ধরলে তাহলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, সেই হচ্ছে কিবোর্ডের মোটামুটি ব্যবহার। কোর্স চলাকালীন আপনারা আরো শিখে যাবেন। সো আমি এখন একটা লাইন টাইপ করছি। আমি যে ফিঙ্গার পজিশনটা বললাম এফ আর জেতে দুই হাতের দুইটা ইন্ডেক্স ফিঙ্গার রাখবেন আর বাকি ফিঙ্গারগুলো পাশাপাশি বসবেন। এভাবে বসিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে একটা লাইন আমি এখন লিখছি, এই লাইনটার মধ্যে আমাদের যে ইংলিশ যতগুলি অ্যালফাবেট সবগুলো মোটামুটি কভার করে। এই লাইনটা আপনারা যত বেশি কিবোর্ড না দেখে মনিটর দেখে দেখে টাইপ করবেন, মনিটরের দিকে তাকিয়ে, তত বেশি আপনার কিবোর্ডটা দ্রুত মুখস্থ হবে। সো আমি এখন টাইপ করছি এ স্পেস ব্রাউন, ব্রাউন বানানটা ঠিক করে নিচ্ছি, BROWN, ফক্স, কুইক, QUICK, কুইক, জাম্পস, JUMPS। আমি একটু ফ্রন্ট সাইজটা বড় করে দিচ্ছি যেন সবার বোঝার সুবিধার্থে। এ ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দা লেজি ডগ। এরপরে হচ্ছে ফুল স্টপ, ঠিক আছে। আবার এই লাইনটা লিখবেন একটা স্পেস দিয়ে, এ ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দা লেজি ডগ। স্টপ। আবার দিয়ে লিখবেন এ ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দা লেজি ডগ। ফুল স্টপ। আবার দিয়ে লিখবেন, এক পেজ পুরা লিখবেন, লিখতে লিখতে আপনার হাতটা আস্তে আস্তে ফাস্ট হবে। তো আমি লিখছি এক পেজ পুরা, ব্রাউন ফক্স কুইক ICK jumps over the lazy dog। আরেকবার লিখছি এ ব্রাউন
ফক্স কুইক জাম্পস ওভার দ্য লেজি ডগ পুলিশ ডগ। ওকে, 5বার এই লাইনটা লিখলাম। আপনারা যত বেশি এই লাইনটা প্র্যাকটিস করবেন, এই লাইনের মধ্যে মোটামুটি আপনাদের কিবোর্ডের অ্যালফাবেট সবগুলো চলে আসে। তো আজকে আমরা হোম ট্যাবের মধ্যে প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে সেভ করা। এই যে আপনি যে কাজটা করলেন, এই ডকুমেন্টটা যদি আপনি সংরক্ষণ করে রাখতে চান, আপনার জন্য এটা ইম্পর্টেন্ট মনে হয়, তখন আপনি এটা সেভ করে রাখতে পারবেন। সো প্রত্যেকটা কাজ দুইভাবে করা যায়। আমাদের এই ট্যাবগুলো যে রয়েছে সেখান থেকেও করা যায়, আবার কিবোর্ড থেকেও করা যায়। আমি দুইটাই দেখাচ্ছি। প্রথমে এখান থেকে দেখাচ্ছি। প্রথমে আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। আচ্ছা, আমরা আবারও দিই ফাইল থেকে সেভ। আচ্ছা আচ্ছা, এখানে লোকেশন গুলো আসছে না কোনো একটা কারণে, আমি একটু দিয়ে দেখছি আবার। ফাইল, ওকে ফাইন। সো সেভে ক্লিক করার পর আপনাদের এরকম লোকেশন দেখাবে, ঠিক আছে, যে কে কোন লোকেশনে সেভ করবেন। বর্তমানে ফাইলটা কোথায় সেভ রয়েছে? ডেস্কটপে সেভ রয়েছে, এই জন্য আমাদের লোকেশনটা আসছিল না। সো আমরা যদি চাই এখন লোকেশনটা চেঞ্জ করে দিতে, সো আমরা ডকুমেন্টস, এই সেভ অ্যাজ, আমরা এখন কি করতে পারি, সেভ অ্যাজ দিয়ে ডকুমেন্টসে ক্লিক করতে পারি, ঠিক আছে। তাহলে ডকুমেন্টসে ক্লিক করে আমরা ওইখান থেকে যেহেতু ডকুমেন্টস দিয়েছি, আমরা এখান থেকেও হচ্ছে কি ডকুমেন্টস দিয়ে দিব। হ্যাঁ, আর ফাইলের নাম এখন এটাই রয়েছে, আমি এই নামেই সেভ করে রাখলাম। সো এই যে আমার মাহি নামে সেভ হয়ে গেল। এখন আমি ফাইলটা ক্লোজ করে দিব। দেখেন, আমি যখন শুরুতেই কম্পিউটারটা অন করেছি, ডেস্কটপে ফাইলটা ওপেন ছিল। এখন আমার ফাইলটা কোথায় গেল? ডকুমেন্টসে গেল। সো ডকুমেন্টসে যাওয়ার জন্য আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করব। এরপরে হচ্ছে কি আমরা ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে দেখবো আমাদের নামটা কোথায় আছে, এই যে আমাদের মাহি স্টকস, এটা যদি আমি ক্লিক করে দিই ফাইলটা আমাদের ওপেন হয়ে যাবে। এটা না, এই যে মাহি ডকস, এই ফাইলটা, এই যে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। এখন এখানে একটা বোঝার বিষয় রয়েছে, সে বিষয়টা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়, ঠিক আছে। সেভ, যখন আমরা শুরুতে কোন একটা ফাইল সংরক্ষণ করতে চাই, তখন আমরা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করে আমি যে প্রসেসটা দেখালাম, লোকেশন দিয়ে নাম দিয়ে সেভ করি। যখন আমাদের মনে হয় যে আমরা নামটা অন্য কোনো নামে অন্য কোনো লোকেশনে সেভকৃত ফাইল পুনরায় সেভ করব, তখন আমরা সেভ অ্যাজ ইউজ করে থাকি, ঠিক আছে। লাইক আমি নিউতে যে আমি একটা নতুন ডকুমেন্ট নিই, নিউতে আসলে কি হয়, অনেক ব্ল্যাঙ্ক সাদা পেজ চলে আসে, আমি একটা নিউ ডকুমেন্ট দিলাম, এটা দিয়েই বুঝাই। ধরেন আমি এই ডকুমেন্টটা প্রথমে সেভ করব। সো আমি এখানে ফাইলে এসে সেভে ক্লিক করলাম, এই যে আমার লোকেশন গুলো দিয়ে দিলাম। ধরেন প্রথমে আমি ফাইলটা ডাউনলোডসে সেভ করব, ডাউনলোডসে দিলাম, এখানেও আবার ডাউনলোডসে দিলাম। ধরেন আমি এটা ক্যালভিন নামে সেভ করব, দিয়ে সেভে ক্লিক করলাম, তাহলে উপরে ওই নামটা শো করে গেল। এখন আপনার যদি কাজ করতে করতে মনে হয় যে এই ফাইলটাকে ডাউনলোডসে বা ক্যালভিন নামে না রেখে নাম লোকেশন চেঞ্জ করে ডকুমেন্টসে অন্য একটা নামে রাখা, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন সেভ অ্যাজ। এখানে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে লোকেশন চেঞ্জ করে ডকুমেন্টস দিয়ে দিলাম, আর ফাইল নেমও চেঞ্জ করে হচ্ছে গিয়ে আপনার অন্য একটা নাম দিয়ে দিলাম, শোভন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই ফাইলটা দুই জায়গায় সেভ হলো, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে, প্রথমে তো এই যে ডেস্কটপে যে সেভ হয়েছে, প্রথমে আমরা সেভ করেছিলাম কোথায়? ডাউনলোডস। আমরা ডাউনলোডসে আসি, ডাউনলোডস, এই যে ডাউনলোডে ক্যালভিন নামে সেভ রয়েছে। সেম ফাইলটাই আমরা আবার কোথায় সেভ করলাম? ডকুমেন্টসে শোভন নামে সেভ করলাম। সো ডকুমেন্টসে এসে দেখি এই যে সেম ফাইলটা শোভন নামে সেভ রয়েছে। সো সেভকৃত ফাইল যদি পুনরায় আপনি অন্য নাম লোকেশন দিয়ে সেভ করতে চান, আপনি সেভ অ্যাজ ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ফাইলটা আমরা আবারও ওপেন করি। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা শিখবো, যে ধরেন আমি এই ফাইলটা কেটে দিলাম, হ্যাঁ, এই ফাইলটাও আমরা এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে কেটে দিলাম। এখন আপনি সেভকৃত ফাইলটা নেক্সট দিন এসে আবার ওপেন করতে চান, ঠিক আছে। যদি আপনার মনে না থাকে যে আপনি যে ডেস্কটপ নাকি ডকুমেন্টস নাকি ডাউনলোডসে সেভ করেছেন, মনে থাকলে তো আপনি দিস পিসিতে যেই খুঁজতে পারবেন। বাই চান্স যদি ভুলে যান, সেটাও খোঁজার বইয়ে রয়েছে। আপনি সার্চে এসে নর্মালি হচ্ছে গিয়ে যেভাবে ওয়ার্ড ফাইল ওপেন করে, আমরা ওইভাবে নর্মালি ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিব। ওয়ার্ড ফাইলটা ওপেন করার পর আমরা হচ্ছে গিয়ে একটা ফ্রেশ পেজ নিয়ে নিব। এরপর ফাইলে এসে আমরা হচ্ছে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের সেভকৃত সবগুলো ফাইল এখানে শো করবে, নাম, তারিখ, সময় অনুযায়ী। এই যে আমি লাস্ট যেটা সেভ করেছিলাম, এটা ক্লিক করলে এই ফাইলটা আবার চলে আসবে, ঠিক আছে।
ফাইলটা যেহেতু ডিলিট করে দিয়েছি, আমরা অন্য একটা ফাইল নিই। আচ্ছা, আমরা হচ্ছে এই ধরনের যে এটাও সেভ করেছিলাম, এটা হচ্ছে ওকে ফাইন। সো এইভাবে হচ্ছে কি যে আমরা যে ক্যালভিন নামে ফাইলটা সেভ করেছিলাম, সে ক্যালভিন নামে ফাইলটা চলে আসছে এখানে। ওকে, সো বোঝা গেল জিনিস। আচ্ছা, এরপরে আমরা এই ফাইলে এসে ক্লোজ যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করতে পারি। এখন ক্লোজে ক্লিক করলে আপনার যেন ক্রস দিলে পুরো সফটওয়্যার বা প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। ক্লোজে যদি আপনি ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনি যে ডকুমেন্টটা রয়েছে সেটাই যে এরকম অফ হয়ে থাকবে। পুরো সফটওয়্যার যদি আপনি আবার অন করতে চান, ফাইলে এসে ওপেনে এসে আপনি এই যে ফাইলটা অন করতে চান সেই ফাইলটায় ক্লিক করলে সেই ফাইলটা হচ্ছে গিয়ে আবার অন হয়ে যাবে। আর যদি আপনি ক্রসে ক্লিক করেন তাহলে আপনার পুরো ফাইলই হচ্ছে গিয়ে ক্লোজ হয়ে যাবে। সো আশা করি বোঝা গিয়েছে সেভ অ্যাজ, নিউ, ওপেন, ক্লোজ এই জিনিসগুলো কি আই থিঙ্ক সবাই পারবে। এরপরে নেক্সট যে জিনিসটা দেখাবো, যে আমরা যে লাইনটা টাইপ করেছিলাম আবার আমরা একটু লাইনটা টাইপ করে নিই। ওকে, সো এ ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লাইনটা আমরা আবারও টাইপ করলাম, কিছুবার টাইপ করে নিলাম। সো এখন হচ্ছে যে ক্লাসটা সেটা হচ্ছে কি প্রিন্ট করার ক্লাস। হ্যাঁ, আমরা হচ্ছে কি কি কাগজ প্রিন্ট করতে চাই। ওকে, সো আমরা লাইনগুলো বেশ কিছুবার আগে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমাদের কাছে এখন কয়টা পেজ আছে? দুইটা পেজ আছে, এই যে এখানে শো করবে, ঠিক আছে, 1/2 মানে দুইটা পেজ আছে, আর আমি হচ্ছে কি এখন 1 নম্বর পেজে আছি। সো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে কি আমরা ফাইলে এসে এই যে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রিন্ট অপশনে নিয়ে যাবে। এই যে প্রিন্টে ক্লিক করলাম। সো প্রিন্টের মধ্যে এই যে দেখেন আমাদের প্রিন্ট প্রিভিউ শো করছে যে আমার যে দুইটা পেজ রয়েছে, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে কপিস, মানে আপনি একটা কাগজ কয় কপি প্রিন্ট করবেন। ধরেন এখানে 3 লিখলেন, তাহলে এই যে প্রত্যেকটা সেট দুই সেট করে প্রিন্ট হবে, এই কাগজটা 2 সেট, এই কাগজটা 2 সেট, এরকম। আর যদি 1 দিয়ে রাখেন সব একটা করে সিঙ্গেল ভাবে কাগজ প্রিন্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে কি প্রিন্টার মেশিনের নাম। সো আপনার কম্পিউটারের সাথে যে মেশিনটা কানেক্টেড আপনি সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এগুলো হচ্ছে পেজ রেঞ্জ কতটুকু প্রিন্ট করবেন। সো অল পেজ মানে আপনি যতগুলো পেজ নিয়েছেন দুইটা পেজে প্রিন্ট হয়ে যাবে। আর যদি এখান থেকে কারেন্ট পেজে ক্লিক করেন তাহলে বর্তমান যে পেজটা আছে শুধু সেটা প্রিন্ট হবে। আর আপনি যদি এখানে কাস্টম পেজেসে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে একটা বক্স দিয়েছে, তো এই বক্সে আপনি যে কয়টা পেজ নাম্বার লিখবেন, ধরেন আপনি এখানে 2,5 লিখলেন, তাহলে 2 নম্বর আর 5 নম্বর পেজটা প্রিন্ট হবে। আবার আপনি যদি যান 2 নম্বর পেজ প্রিন্ট হবে, আবার 5 থেকে 8 তিনটা পেজ প্রিন্ট হবে, তাহলে এখানে একটা কি করতে পারেন, একটা হাইফেন চিহ্ন দিয়ে 8 দিলেন, তাহলে 2 নম্বর পেজ প্রিন্ট হবে আর 5 থেকে 8 সব পেজ প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আপনি কাস্টম পেজ করে দিতে পারেন। সো আমি আপাতত অল পেজ দিয়ে রাখলাম। ওকে ওকে, প্রিন্ট সাইডস, ওয়ান সাইড মানে এক সাইড প্রিন্ট হবে, এক সাইডে থাকবে, পিছনের সাইড ফাঁকা থাকবে। আর হচ্ছে গিয়ে যেটা আমার ম্যানুয়ালি প্রিন্ট উইথ বোথ সাইড, ম্যানুয়ালি প্রিন্ট উইথ অন বোথ সাইডস, ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস মানে আপনার এপিট ওপিট করে, এই পিঠে হচ্ছে গিয়ে লেখা থাকবে, ওই পিঠে হচ্ছে গিয়ে সেকেন্ড পেজে লেখা থাকবে। তো আমি ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস দিয়ে রাখলাম। পোলেটেড এটা আপাতত লাগবে না। প্রিন্ট ওরিয়েন্টেশন, পোর্ট্রেট মানে আপনার পেজটা এখন যেরকম লম্বায় রয়েছে এইভাবে প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপ করে দিলে এরকম আড়াআড়ি ভাবে প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমি আপাতত পোর্ট্রেট করে দিলাম। এগুলো হচ্ছে পেপার সাইজ। তো নর্মালি আমরা A4 সাইজের কাগজ ইউজ করে থাকি প্রিন্ট করার জন্য। আমরা এছাড়াও লিগাল রয়েছে, লেটার রয়েছে, হ্যাঁ, অফিসিয়াল কাজ বা আইনি কাজের জন্য আমরা লিগাল, লেটার এই কাগজগুলো ইউজ করতে পারি। ওকে, এরপরে মার্জিন, মার্জিন মানে আমরা যে উপর নিচে ডানে বামে যে স্পেসগুলো ছাড়ছি, তো নর্মাল মানে চারদিকে 1 সেন্টিমিটার করে জায়গা ছাড়ে, আর ন্যারো মানে 0.5 সেন্টিমিটার করে জায়গা ছাড়ে। আপনি যদি চান 1 না 0.5 না আপনার মন মতো মার্জিন সেট আপ করবেন, তখন কাস্টম মার্জিনে চলে আসবেন। এখান থেকে টপ, বটম, রাইট, লেফটে আপনি আপনার মন মতো মার্জিন সেট করে নিতে পারবেন। এখানে আরেকটা কনসেপ্ট রয়েছে, এই যে গাটার। গাটার মানে কি, সোজা ভাষায় আমরা যে স্কেলিং করি খাতার মধ্যে, আমরা যখন কোনো কিছু পরীক্ষা দিই বা অ্যাসাইনমেন্ট লিখি, তো এটারই ইংলিশ সিনোনিম আমরা বলতে পারি গাটার, সিনোনিম বা প্রতিশব্দ। গাটার জিনিসটা হচ্ছে আপনি একটা পেজের টপে এবং লেফটে কি পরিমাণ স্পেস ছাড়ছেন। যেমন এটা এখন হয়ে রয়েছে 0, আমি যদি পয়েন্টটা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে কি যে নিচে প্রিভিউ দেখেন বাদিক থেকে স্পেসিংটা বাড়ছে। আবার যদি আমি হচ্ছে কি কমিয়ে দেই, আপনি যদি ডানে এবং নিচে প্রিভিউ দেখেন তাহলে স্পেসিংটা আবার কমে গেল। সো গাটারের মাধ্যমে আপনারা টপ এবং লেফট মার্জিন সেট আপ করতে পারেন। সো এইভাবে আপনারা সব মার্জিন সেট করে ওকেতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে কি প্রিন্টে ক্লিক করবেন, তাহলেই কাগজটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো এই যে আমরা কাজগুলো শিখলাম, সে ফাইল ট্যাবের আন্ডারে যে কাজগুলো শিখলাম, এই প্রত্যেকটার কিবোর্ড কমান্ড রয়েছে। যেমন আমরা যদি একটা নতুন ডকুমেন্ট নিতে চাই, হ্যাঁ, কিবোর্ড থেকে এক আঙ্গুল দিয়ে কন্ট্রোল CTL যেটা রয়েছে কন্ট্রোল প্রেস করবেন, আরেক আঙ্গুল দিয়ে এনে ক্লিক করবেন, তাহলে একটা নতুন ফ্রেশ পেজ চলে আসবে।
আর আগেরটা কোথায় থাকবে, আগেরটা এই যে নিচে মিনিমাইজ হয়ে থাকবে, এই যে পুরানটা এই যে নতুনটা। এরপর হচ্ছে সেভ করা, কন্ট্রোল দিয়ে এসে ক্লিক করবেন, সেভের ডায়লগ বক্স চলে আসবে। তারপর আপনি হচ্ছে কি লোকেশন দিয়ে নাম দিয়ে যেভাবে সেভ করেছিলেন সেভাবে সেভ করতে পারবেন। ওকে, আমি নাম লোকেশন দিয়ে সেভ করলাম। এরপর হচ্ছে সেভ অ্যাজ, আমাদের কিবোর্ড থেকে যে ফাংশন 12 রয়েছে সেটাই ক্লিক করলে সেভ অ্যাজ চলে আসবে। এখান থেকে আপনি নাম লোকেশন চেঞ্জ করে সেভ করে ফেললাম। এরপরে হচ্ছে কি ডকুমেন্ট ওপেন করা, আমরা কন্ট্রোল ধরে ওতে ক্লিক করলে ওপেন চলে আসবে। এখানে সেভকৃত ফাইল যতগুলো রয়েছে সময় তারিখ অনুযায়ী চলে আসবে, যেটা আপনার দরকার ক্লিক করে ওপেন করে ফেলতে পারবে। এই যে আমি একটা ডায়লগ বক্সে এসে আটকে রয়েছি, এটাতে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা চলে যাবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে ইএসসি বা এসকেপ দেই তাহলেও এই ডায়লগ বক্সটা চলে যাবে। আর হচ্ছে ডকুমেন্ট ক্লোজ করা, আমরা যদি কন্ট্রোল ধরে ডাব্লুতে ক্লিক করি তাহলেই হচ্ছে গিয়ে আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল। প্রিন্টের জন্য আমরা কন্ট্রোল ধরে যদি পিতে ক্লিক করি তাহলেই হচ্ছে গিয়ে প্রিন্টের অপশন চলে আসলো। সো আমরা যে কাজগুলো শিখলাম, সেভ, সেভ অ্যাজ, নিউ, ওপেন, ক্লোজ, প্রিন্ট করা, সো সবকিছুই হচ্ছে গিয়ে কিবোর্ড কমান্ডগুলো জেনে নিলাম। এখন আমরা যে জিনিসটা শিখবো কাট কপি পেস্ট, খুবই সিম্পল জিনিস। ধরেন আমরা হচ্ছে এই লেখাটা ফার্স্ট লাইনে রাখবো না, ফার্স্ট লাইন থেকে কেটে সেকেন্ড লাইনে নিয়ে আসবো। তো আমাকে আগে সিলেক্ট করতে হবে যে জায়গাটা আমি কাটবো বা কপি করব। তো এই যে এখানে কাট লেখাই রয়েছে, এখান থেকে আপনারা কাটে ক্লিক করবেন, লেখাটা কেটে গেল। লেখাটা কেটে ধরেন আপনি এটাকে সেকেন্ড পেজে নিয়ে আসবেন, ঠিক আছে, বা এই যে নিচে এখানে নিয়ে আসবেন। কাট বা কপি অংশকে মুছে বা কপি করে অন্য স্থানে স্থানান্তর করার নাম হচ্ছে পেস্ট করা। সো পেস্টে ক্লিক করলাম, ওই লেখাটা এখানে চলে আসলো। সো আশা করি বুঝতে পেরেছেন কাট পেস্ট জিনিসটা কিভাবে করলাম। এখন হচ্ছে কপি করা, এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কপি লেখা রয়েছে কপিতে ক্লিক করলাম। এখন ধরেন আমি এই কপি জিনিসটা বারবার নিয়ে আসবো, একই জিনিস বারবার আনার জন্য আমরা পেস্ট কপি করে পেস্ট করতে থাকি। তো এখন আমি যতবার পেস্টে ক্লিক করব ততবার এই লেখাটা বারবার আসতে থাকবে। এই হচ্ছে গিয়ে কপি পেস্ট। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আনডু। আনডু মানে অতীতে যাওয়া। এই জিনিসটা কি একদম সিম্পলি যদি বোঝায়, ধরেন আমি এই লেখাগুলো সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে অনেক সময় আমাদের হয় ভুলে কোন একটা বাটনে স্পেসিং এ বা ব্যাক স্পেসে ক্লিক করে এবং আমাদের লেখা সব চলে যায়। সো আমার লেখাটা এখন কি, এখন অতীত, পূর্বে চলে গেছে, বর্তমান অবস্থা কি, লেখা নেই, ফাঁকা পেজ। সো অতীতে যাওয়াকে বলে আন্ডু। এই যে উল্টা যে তীর চিহ্নটা রয়েছে এটা হচ্ছে আন্ডু, এটাতে যদি ক্লিক করেন তাহলে লেখা সব চলে আসবে আবার আগের মতো, পূর্বে ফেরত গেল। আর তার পাশে আরেকটা যে উল্টা তীর রয়েছে এটা হচ্ছে রিডু, বর্তমানে আসে, তাহলে আবার ফাঁকা হয়ে গেল, বর্তমান অবস্থা চলে আসলো। তো আমি যেহেতু লেখাগুলো আনতে চাই আমি আন্ডু করে পূর্বে ফেরত আসলো। এই আরেকটা কমান্ড এখানে রয়েছে ক্লিপবোর্ড, এই যে পাশের আইকনটা ক্লিক করলে ক্লিপবোর্ড চলে আসবে। এখানে হচ্ছে আপনি যা কাট কপি করেন এখানে একটা ড্রাফট আকারে বোর্ডে জমা হচ্ছে। ধরেন আমি এই লাইনটা সিলেক্ট করে হচ্ছে কপি করলাম, তাহলে এটা ওই বোর্ডে চলে আসলো। এটার সুবিধা কি, আমি যতবার এটাতে ক্লিক করব এই লাইনটা ততবার আসতে থাকবে, এটা ড্রাফট আকারে বোর্ডে জমা হতে থাকে। ঠিক আছে, আমাদের অনেক সময় হয় একাধিক লাইন আমাদের বারবার লিখতে হয়, তখন আমরা ক্লিপবোর্ডে কপি করে রেখে দিই। সো এই ছিল হচ্ছে কাট কপি পেস্ট কিবোর্ড। এগুলোর কিবোর্ড কমান্ড হচ্ছে যখন আপনি সব লেখা একবারে সিলেক্ট করতে চান কন্ট্রোল এ, এটা মানে সিলেক্ট অল, লেখা সব একবারে সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল এক্স, লেখা সব কাট হয়ে যাবে। এরপরে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, তাহলে লেখা সব আবার চলে আসবে কাট হয়ে পেস্ট। এরপরে কপি করা, ধরেন আমি এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে কপি করব কন্ট্রোল সি, এরপরে এখানে রেখে পেস্ট করব কন্ট্রোল ভি। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপরে আনডু, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। সো আমি যদি পূর্বে যেতে চাই কন্ট্রোল জেড, আনডু করে সব ফেরত নিয়ে আসলাম। রিডুতে যদি আসতে চাই কন্ট্রোল ওয়াই, আবার বর্তমান অবস্থায় চলে আসলাম। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে পূর্বের অবস্থানে আবার নিয়ে আসলাম। ঠিক আছে, এই ছিল কাট কপি পেস্ট আনডু রিডু। এরপরে যে খুবই মজার একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস ক্লিপবোর্ড। আপনি যদি চান কোন একটা রিপোর্ট বা অ্যাসাইনমেন্টে কোন একটা নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে দেখতে যে কয়বার আছে, কোথায় কোথায় আছে, তখন এটা ইউজ করতে পারেন। আপনারা এখান থেকে এই যে ফাইন্ড লেখা রয়েছে এখানেও ক্লিক করে যেতে পারেন, অথবা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলেও ফাইন্ডার বক্স চলে আসবে। এখান থেকে ধরেন আমি জানতে চাই ডগ, এই ওয়ার্ডটা এখানে কয়বার রয়েছে। সো ডগে আমি হচ্ছে গিয়ে এখানে টাইপ করলাম ডগ। ঠিক আছে, আমরা আবারও দিচ্ছি, আমরা কন্ট্রোল এফ, এটা দিয়ে হচ্ছে গিয়ে ধরেন আমি এই ডগ কথাটা কেটে দিই, কেটে লিখলাম হচ্ছে কি ফক্স। দেখেন আমার এখানে যত জায়গায় ফক্স লেখা রয়েছে সব জায়গায় হচ্ছে কি হাইলাইট হয়ে রয়েছে। ঠিক আছে, এই যে ফক্স 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 যত জায়গায় আছে কোথায় কি লাইন অনুযায়ী সব হাইলাইট হয়ে রয়েছে।
এভাবে আপনি খুঁজে দেখতে পারবেন যে কোনটা কোথায় রয়েছে, ঠিক আছে, কতবার কিওয়ার্ড রয়েছে। এরপর হচ্ছে রিপ্লেস। ধরেন আমি যে লাইনটা লিখেছি এখানে ফক্স না হয় ক্যাট হবে। এখন যদি আমি প্রত্যেক লাইনে এসে ফক্স কেটে কেটে ক্যাট করতে যাই অনেক সময় লেগে যাবে। সো এই টেকনিকটার নাম হচ্ছে রিপ্লেস করে ফেলা, একবারে সব ফক্সগুলোকে ক্যাট বানিয়ে ফেলবো। এটা কি করব, এটার জন্য হচ্ছে কি এই যে কিবোর্ড থেকে যদি আসতে চান রিপ্লেস এটাতে ক্লিক করতে পারেন, অথবা যদি মনিটর থেকে যেতে চান ডেস্কটপ থেকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল H, এটা দিলে রিপ্লেসের এই বক্সটা চলে আসবে। তো উপরে লিখতে হবে ফাইন্ড উইথ, যে ওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাই আমি হচ্ছে ফক্স লিখে দিলাম। আর রিপ্লেস উইথ মানে চেঞ্জ করে যেটা বানাতে চাই এখানে আমি ক্যাট লিখে দিলাম। এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে প্রথম ঘরটা, প্রথম আমার যে ফক্স যেটা সে চেঞ্জ করবে সেটা হাইলাইট হবে। এরপর যদি আবার রিপ্লেস করি সেটা চেঞ্জ হয়ে ক্যাট হবে, ঠিক আছে। তো আর যদি আপনি চান এভাবে একটা একটা করে চেঞ্জ না করে একবারে সব ফক্স ক্যাট হয়ে যায়, তখন আপনি চোখ বন্ধ করে রিপ্লেস অলে ক্লিক করে ফেলবেন। এরপরে দুটো যে বক্স রয়েছে সেগুলো কেটে দিবেন। উপরে এসে দেখবেন যে প্রত্যেকটা ফক্স কি হয়ে রয়েছে, এই যে ক্যাট হয়ে রয়েছে, এই যে ক্যাট হয়ে রয়েছে, যত জায়গায় ফক্স ছিল এই যে ক্যাট হয়ে রয়েছে, ঠিক আছে, এই কুইক ক্যাট, ব্রাউন ক্যাট। ওকে ফাইন। আর হচ্ছে কি আরেকটা জিনিস, গো টু। ধরেন আপনি এখন 3 নম্বর পেজে আছেন, আপনি চাচ্ছেন দ্রুত জাম্প করে 1 নম্বর পেজে চলে যেতে। তো এই যে ফাইন্ডার পাশে যে আইকন রয়েছে এখান থেকে গো টুতে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল G। এখান থেকে ধরেন আপনি 1 নম্বর পেজে যাবেন, সো 1 লিখে এন্টার দিলেন, আপনাকে দ্রুত 1 নম্বর পেজে নিয়ে আসবে। অথবা যদি আপনি লাইন হিসাবে যেতে চান কত নাম্বার লাইনে যাবেন, ধরেন আমি 5 নম্বর লাইনে যাব, 5 লিখে এন্টার দিলাম, তাহলে সে আমাকে কই নিয়ে আসবে 5 নম্বর এই যে প্যারাটার্ন লাইনের মধ্যে। আমার হচ্ছে কি ফুল স্টপ অনুযায়ী হিসাব করে 5 নম্বর যে লাইনটা সেখানে নিয়ে চলে আসবে। তো এই ছিল হচ্ছে গিয়ে ফাইন্ড রিপ্লেস গো টু। এরপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করা। সো কন্ট্রোল A, এটা দিয়ে সব সিলেক্ট করলাম। তো লেফট অ্যালাইনমেন্ট মানে আমি যদি চাই লেখা সব বাদিক থেকে হোক, এই যে জায়গাটার নাম লেফট অ্যালাইনমেন্ট, এটা ক্লিক করলে লেখা সব বাদিক থেকে হবে। এটা সেন্টার বা মিডল অ্যালাইনমেন্ট, লেখা সব মাঝখান থেকে হবে। এটা রাইট অ্যালাইনমেন্ট, লেখা সব ডান দিক থেকে স্টার্টিং হবে। এটার নাম হচ্ছে কি জাস্টিফাই। এটা মানে দেখেন ডানে আর বামে যে মার্জিনটা, ডানে বামে যে মার্জিনটা ছিল একটু আগে আঁকা বাঁকা ছিল সমান হয়ে গেছে। তো আমরা প্রফেশনাল রিপোর্টিং এর ক্ষেত্রে আমাদের যখন সব রিপোর্ট লেখা শেষ আমরা সব সিলেক্ট করে এই জাস্টিফাই অংশটা ইউজ করি, যেন আমাদের রিপোর্টটা দেখতে ফর্মাল হয়, সুন্দর হয়। এগুলোর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল L দিলে লেখা সব বাঁ দিক থেকে হবে, কন্ট্রোল E দিলে সব মিডল থেকে হবে, কন্ট্রোল R দিলে ডান দিক থেকে হবে, কন্ট্রোল J দিলে জাস্টিফাই হবে। এরপরে হচ্ছে কি লাইন স্পেসিং। এই যে লাইন স্পেসিং মানে হচ্ছে কি এক লাইনের থেকে আরেক লাইনের যে দূরত্ব ঠিক করা। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কি 1.15, যেটা এই যে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আমি যদি এটা বাড়িয়ে দিই, বাড়াতে পারি সমস্যা নেই। এটার কিবোর্ড থেকে আবার স্ট্যান্ডার্ড 1.15 করার কমান্ড হচ্ছে কন্ট্রোল কিউ দিলে এটা আবার হচ্ছে কি নর্মাল চলে আসবে। ওকে, সেগুলো লাইন স্পেসিং। এগুলো হচ্ছে কি বুলেট সাইন দেওয়া, যে আপনি যদি চান প্রত্যেক প্যারার আগে কোন একটা বুলেট সাইন বসে, যেমন আমি একটা দিয়ে দিলাম, প্রত্যেক প্যারার আগে একটা করে বুলেট সাইন বসে গেল। আবার এটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আবার যদি আপনি নাম্বারিং করতে চান 1 2 3 4 ABCD রোমান সংখ্যা সে অনুযায়ী করতে পারবেন, আবার এটা ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। আপনি যদি চান চ্যাপ্টার বা আর্টিকেল অনুযায়ী ভাগ করতে, তো যেটা দিবেন সেটা দিয়ে দিবেন, চ্যাপ্টার অনুযায়ী ভাগ হয়ে যাবে, টেবিল অফ কন্টেন্টস যেটা আমরা প্রিপেয়ার করি। আবার যদি এটা ক্লিক করেন অফ হয়ে যাবে। আচ্ছা, লেখাগুলো দেখেন এখন ব্লু কালার হয়ে গেছে। এটা হচ্ছে কি ফ্রন্ট কালার। এখান থেকে সিলেক্টেড সব সিলেক্ট করতে হবে যেগুলোর কালার আপনি চেঞ্জ করবেন। সিলেক্টেড অবস্থায় যদি অটোমেটিক দেন সব ব্ল্যাক হয়ে যাবে, আর এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত অটোমেটিক দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কি লেখার বিভিন্ন স্টাইল, আপনি হচ্ছে যেই স্টাইলে দিবেন লেখা সব, যেমন এটা একটু বড় সব এরকম হবে, আর প্রথমটায় রাখলে সব ছোট হবে, ঠিক আছে। এভাবে লেখার স্টাইল আপনারা চেঞ্জ করতে পারবেন, ফ্রন্ট স্টাইলের মতো এগুলো। ওকে, এখানে আরো কিছু কাজ রয়েছে, যেমন আমরা সব সিলেক্ট করার পর সবসময় ফর্মাল রাইটিং এর জন্য টাইমস নিউ রোমান এই ফন্টটা ইউজ করি। সো এটা হচ্ছে কি ফ্রন্টের জায়গায় এখান থেকে টাইমস নিউ রোমান করে দিব। ওকে, আপনি যদি চান ফ্রন্ট সাইজ বড় ছোট করতে এখান থেকে ডাইরেক্ট করতে পারেন, ফ্রন্টের পরিমাণ বাড়িয়ে কমিয়ে। অথবা যদি চান একদম 1 ইঞ্চ করে বড় ছোট হোক, এটাই ক্লিক করতে থাকলে 1 ইঞ্চ করে বড় হতে থাকবে, আর এটাই ক্লিক করতে থাকলে 1 ইঞ্চ করে ছোট হতে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে এগুলার কিবোর্ড কমান্ড আমরা শিখবো। কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করলাম। ফ্রন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল D। কন্ট্রোল D দিলে আপনি একবারে ফ্রন্টের মধ্যে যা যা রয়েছে, এই যে এই অংশটাকে বলে ফ্রন্ট, এই পুরো অংশটার একটা ডায়লগ বক্স চলে আসবে। আপনি যদি চান একবারে ফ্রন্ট টাইমস নিউ রোমান করে, একবারে সাইজ ঠিক করে, একবারে বোল্ড টোল করে সব ঠিক করে এখান থেকে করতে পারেন। যেমন আমি এখান থেকে ফ্রন্টটা দিয়ে দিলাম টাইমস নিউ রোমান, TI লিখলেই চলে আসে, TI, এই যে টাইমস নিউ রোমান চলে আসছে। ওকে, আর ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধরেন 12। এখান থেকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারেন, বা আমি পরে দেখাচ্ছি, দিয়ে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম।
তাহলে হচ্ছে গিয়ে সব 12 সাইজের টাইমস নিউ রোমানটা চলে আসে। এরপরে হচ্ছে গিয়ে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড ক্লিক করলে গাঢ় হবে, আবার ক্লিক করলে নর্মাল হবে। ইটালিকে ক্লিক করলে একটু অ্যাঙ্গুলার হবে, আবার ক্লিক করলে নর্মাল হবে। এখানে বিভিন্ন টাইপের আন্ডারলাইন রয়েছে। সো আপনি যে আন্ডারলাইনটা নেবেন, প্রত্যেক আন্ডারলাইন, প্রত্যেক সিলেক্টেড অংশ যেভাবে যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই আন্ডারলাইনটা হবে। আন্ডারলাইনের কালার করতে পারবেন, এখানে আন্ডারলাইন স্টাইলের বিভিন্ন কালার রয়েছে, আমি একটা ডিপ কালার দিয়ে দিচ্ছি আপাতত। আর যদি আন্ডারলাইন উঠিয়ে ফেলতে চান, আবারও হচ্ছে গিয়ে ইউ এর মধ্যেই ক্লিক করবেন, তাহলে হচ্ছে গিয়ে আন্ডারলাইন চলে যাবে। ওকে, ফাইন। সেগুলোর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল বি তে হয় হচ্ছে বোল্ড, আবার কন্ট্রোল বি দিলে নর্মাল হয়ে যাবে। কন্ট্রোল আই তে হয় ইটালিক, আবার কন্ট্রোল আই দিলে নর্মাল হয়ে যাবে। কন্ট্রোল ইউ তে হয় আন্ডারলাইন, আবার ইউ দিলে নর্মাল হয়ে যাবে। ওকে, সো আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন শিখলাম। এছাড়াও আমরা কিছু জিনিস করতে পারি। যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার করতে চান, ধরেই আমি চাচ্ছি এই যে প্যারাটা, এই প্যারাটার ব্যাকগ্রাউন্ড কালার হোক, তখন আপনি ইউজ করতে পারেন শেডিং। এখান থেকে যে কালার দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সেই কালারের হয়ে যাবে। আবার যদি এখান থেকে এসে আপনি নো কালার দিয়ে দেন, কালার চলে যাবে। আরেকটা এখানে রয়েছে টেক্সট হাইলাইটার। এখান থেকে আপনি যে কালারটা চয়েস করবেন একটা হাইলাইট কলম দিবে। আপনি যতটুকু সিলেক্ট করবেন, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ততটুকু সিলেক্ট হবে। হাইলাইট উঠানোর জন্য আপনি এখান থেকে নো কালার করে যদি আপনি সিলেক্ট করে দেন হাইলাইট অংশটুকু, তখন সেগুলো মুছে যাবে। হাইলাইটটা অন হয়ে রয়েছে, এটা ক্লিক করলে অফ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস শেখার রয়েছে, যেটা আমাদের ফর্মাল রিপোর্টিং এ সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে চেঞ্জ কেস। এটাতে ক্লিক করে আপনি যদি সেন্টেন্স কেসে ক্লিক করেন, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের যে প্রথম অক্ষরটা সেটা বড় হাতের হবে। যদি লোয়ার কেসে ক্লিক করেন, সব লেখা ছোট হাতের হয়ে যাবে। যদি এখান থেকে আপার কেসে ক্লিক করেন, লেখা সব বড় হয়ে যাবে। আর যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইউজ করেন, তাহলে হচ্ছে প্রত্যেক শব্দ, যেমন ব্রাউনের বি, ক্যাটের সি, কুইকের কিউ, প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। সো ফর্মাল রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা সেন্টেন্স কেসটা ইউজ করে থাকি, ঠিক আছে। এছাড়াও এখানে আরো কিছু শেখার মতো জিনিস রয়েছে, যেমন হচ্ছে কি সূত্র বানানো, হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো, এই কাজগুলো কিভাবে করে। ধরেন আমি a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার লিখব। ওকে, সো আমি লিখলাম, প্রথমেই তো বানাতে পারবো না, প্রথমে a2 দিলাম, b2 দিলাম, c2 দিলাম, ঠিক আছে। এখন এই 2 গুলাকে স্কোয়ার বানাবো। সো প্রথমে 2টা নরমালি সিলেক্ট করবেন। এখন যখন আমি দ্বিতীয় 2 সিলেক্ট করতে চাই, প্রথম সিলেকশন চলে যায়। সো একাধিক সিলেকশনের জন্য আমি প্রথম যে লাস্টের 2টা নরমালি সিলেক্ট করব। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখবেন। ধরে রাখা অবস্থায় আপনি হচ্ছে কি দ্বিতীয় 2টা সিলেক্ট করলেন, প্রথম 2টা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে কন্ট্রোল ছাড়বেন। কন্ট্রোল ছাড়ার পর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কি সুপারস্ক্রিপ্ট। এটাতে যদি ক্লিক করেন, তাহলে পাওয়ার সবগুলো স্কোয়ার হয়ে গেল। আবার যদি ক্লিক করেন, নর্মাল হয়ে যাবে। ওকে, আমি এটা আপাতত পাওয়ার করে রেখে দেব। এরপরে নিচে নেমে আসলাম, দেখেন সুপারস্ক্রিপ্টটা অন হয়ে রয়েছে, এটা আমরা অফ করে দিব, ঠিক আছে। এই কাজগুলোর কিবোর্ড কমান্ড আমরা এখন শিখবো। ওকে, সো আমি আবারও এই 2টা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ধরে বাকি 2টা 2ও সিলেক্ট করব, বাকি 2টা 2 সিলেক্ট করব। সো সুপারস্ক্রিপ্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর শিফট একসাথে ধরবেন, আর হচ্ছে গিয়ে ব্যাক স্পেসের পাশে যে প্লাস চিহ্নটা আছে সেটা দিবেন। সেটা দিলাম, নর্মাল হয়ে গেল। আবার ক্লিক করলাম, সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। একই কমান্ড যখন দ্বিতীয়বার দিবেন, নর্মাল হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট ধরে প্লাসে ক্লিক করলাম, আবার a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। সো এই যে যেমন আমার এখন সুপারস্ক্রিপ্ট অন হয়ে রয়েছে দ্বিতীয় লাইনে যখন আমি আসছি, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল শিফট ধরে প্লাস দিলাম, সুপারস্ক্রিপ্ট অফ হয়ে গেল, ঠিক আছে। সো আমরা এখন সাবস্ক্রিপ্ট শিখবো। ধরেন আমি রাসায়নিক সংকেত লিখবো H2O SO4, ঠিক আছে, H2OSO4, ঠিক আছে। তো আমাকে এখন 4টা সিলেক্ট করলাম, আর কন্ট্রোল ধরে হচ্ছে কি 2টা সিলেক্ট করলাম। যেটা দিয়ে সাবস্ক্রিপ্ট করেছি, সেটা সুপারস্ক্রিপ্ট করেছি, তার পাশেরটাই হচ্ছে গিয়ে সাবস্ক্রিপ্ট। এটা ক্লিক করলে যে বেস নিচে নামে, আবার ক্লিক করলে নরমাল হবে। এটা কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ধরবেন, আর ব্যাক স্পেসের পাশে যে প্লাস চিহ্নটা আছে সেটা ধরবেন, শিফট আর ধরতে হবে না। সো কন্ট্রোল প্লাস দিলাম, নিচে নেমে গেল, আবার কন্ট্রোল প্লাস দিলাম, নরমাল হলো, ঠিক আছে। তো আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে সাবস্ক্রিপ্ট করে রাখলাম। যখন আমি থার্ড লাইনে নামবো, তখন আমরা শিখতে পারবো আরেকটা জিনিস রয়েছে, স্ট্রাইক থ্রো। অনেক সময় হয় আমরা যে ভুল বা কাটা দাগ ভুল দেখানোর জন্য আমরা এটা ইউজ করি। ধরেন আমি 50% ছাড় দিচ্ছি, তা 50% না দিয়ে আমি 60% দেবো। 50% লেখাটার মধ্যে আমি কাটা দাগ দিব, সেটা সিলেক্ট করে যে এবিসি লিখে যে কাটা দাগ, স্ট্রাইক থ্রো, এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। ওকে, সো বোঝা গেল সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো। এটাই ছিল আমাদের ফার্স্ট ক্লাস, যে আমাদের ফাইল এবং হোম ট্যাব ফ্রন্টের আন্ডারে যা যা রয়েছে সবকিছু আমরা মোটামুটি আজকে শিখলাম। থ্যাংক ইউ।